আমাদের দেশের জনসংখ্যা এত বেশি, চাহিদা অনেক বেশি, এবং তারপরে একটা নতুন সরকার এসেছে। তারা তাদের যে রাজনৈতিক অঙ্গীকার আছে এবং তাদের যে নির্বাচনী ইশতেহারে বহু লক্ষ্যমাত্রা আছে, সেইগুলো পূরণ করার জন্য তাদের ব্যয় করতেই হবে বিভিন্ন জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে আয়টা কোথা থেকে আসবে। আয়েরও লক্ষ্যমাত্রা আছে, কারণ এটা তো একটা দিনের শেষে একটা ম্যাথমেটিক্যাল এক্সারসাইজও বটে, কিন্তু আমরা সেটাকে খুব মেকানিক্যালি দেখব না, দেখতে চাই না। সেটাই হচ্ছে মূল বিষয় আলোচনার, যে বাজেট আয়টা কোথা থেকে আসবে। সেখানেও একটা লক্ষ্যমাত্রা আছে যে রাজস্ব ডিপার্টমেন্ট থেকে করের যে আহরণের যে লক্ষ্যমাত্রা, সেটাও দেওয়া হচ্ছে বিশাল একটা। সেটা নিয়ে বরঞ্চ আমি বলতে পারি যে সেটাই একটা দুশ্চিন্তার বিষয়। কারণ আপনি দেখেন, গত প্রায় 10 বছর থেকে ধারাবাহিকভাবেই আমাদের যে আয়ের যে লক্ষ্যমাত্রাটা, করের এবং রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়, সেটা কোনোবারই পূরণ হয়নি। অর্থাৎ এখানে একটা ফান্ডামেন্টাল সমস্যা রয়ে গেছে। সেই সমস্যাটাকে আমরা অ্যাড্রেস না করে বারবার খালি বাড়াচ্ছি। আমাদের অর্থনীতির আকার বাড়ছে এবং বাজেটের আকারও বাড়ছে, কিন্তু আয়ের আকারটা বাড়ছে, কিন্তু সেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট না, এনাফ না, এবং এনাফ থাকবে না আসলে আমি যতই চেষ্টা করি। এবং এখানে এখন জাতীয় রাজস্ব ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। তারা কর জাল বিস্তার করবেন, নতুন নতুন ক্ষেত্র আহরণ করবেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে সংস্কার। এখানে কি প্রাতিষ্ঠানিক সংস্কার করা হয়েছে? করা হয়নি। দু একবার ছোটোখাটো হয়েছে, বিভিন্ন ধরনের, মানে এটা কিছু পিসমিল বেসিসে হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন দাতা সংস্থারা এসে তারা কিছু সংস্কারের উদ্যোগ নিচ্ছে, সেগুলো করে। কিন্তু একটা হোলিস্টিক্যাল, একটা ইন্টিগ্রেটেড একটা সংস্কার হয়নি। এবং সেখানে কর, এখন আমরা জানি যে কর আদায় এবং কর আহরণ দুটো ভাগকে, কর প্রশাসন এবং আদায়কে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। এটা একটা প্রাথমিক পদক্ষেপ, তারপরে অনেক সংস্কার। সেটা নিয়ে আমি বিস্তারিত বলতে চাই না, সময় সংক্ষিপ্ত। সুতরাং এই যে এনবিআরের লক্ষ্যমাত্রা, এইখানে আমার একটা সন্দেহ রয়ে গেছে। আরেকটা হচ্ছে যে এনবিআরের যখনই ড্রাইভ দেওয়ার কথা বলা হয়, এটা আমি ওনারা ব্যবসায়ীদের পক্ষ থেকে বলে গেছেন, সাধারণ জনগণের পক্ষ থেকে আমি একজন করদাতা হিসাবে বলতে চাই যে দেখা যায় যে যারা কর দিচ্ছে তাদের কি, মানে লো হ্যাঙ্গিং ফ্রুটের উপরেই কিন্তু বেশি চাপ আসে। নতুন নতুন ক্ষেত্রটা সত্যিকার অর্থে তারা কিভাবে বাস্তবায়ন করবেন, সেটাই হচ্ছে বিষয়। এবং কর ফাঁকি দেওয়ার পরিমাণটাও কিন্তু অনেক বেশি, সেটা একটা। আর যেটা ঘাটতি বাজেট আমরা দেখছি যে 5% থাকে জিডিপির প্রতি বছরই, সেটার কমে থাকে। ঘাটতি বাজেট অর্থায়নের ক্ষেত্রে একটি কথা আছে, সেটা হচ্ছে যে আমরা চাই যে বেশিরভাগই আসলে বিদেশি অর্থায়ন থেকে, বাজেটারি সাপোর্টের মাধ্যমে এই ঘাটতিটা মেটানো হোক। তা না হলে এই যে ব্যাংক বরোয়িং, ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে একটা প্রবণতা, এটা তো অনেক দিন থেকেই চলছে, এটা বাড়ছেও। এটা বাড়তে থাকলে তো একদিকে উচ্চ মূল্যস্ফীতির চাপটা বাড়বে, আর অন্যদিকে এই যে ব্যক্তি খাত যারা কিনা বিনিয়োগ করতে পারছে না বিভিন্ন কারণে, এর মধ্যে ব্যাংকের সুদের হারটা একটা অন্যতম কারণ, অন্যান্য রয়েছে। এবং আমি অবশ্য মনে করি যে সুদের হার কমালেই যে বিনিয়োগ বাড়বে তা না। একসময় কম ছিল, সেটা বাড়েনি, কিছু কাঠামোগত সমস্যা রয়েছে, সেটার সাথে এটা যুক্ত হয়েছে। এবং ব্যাংক বরোয়িং সরকার বাড়াতে থাকলে ব্যক্তি খাতের আসলে যখন ঋণ নিতে যাবে, তখন কিন্তু সুদের হারটা আরও বাড়তে থাকবে। সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং আরেকটা হবে যে সুইসাইডাল যেটা সবসময় হয়, সেটা হচ্ছে যদি আমরা টাকা ছাপিয়ে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে বড় করি, সেটার দিকেও কিন্তু নজর রাখতে হবে। আর বিদেশি সাহায্যের কথা বলতে গেলে, বিদেশি ঋণ, এইটা অনেকেই বলে থাকেন ঋণের বোঝা, যে আমাদের ঋণের বোঝা বাড়বে, ঋণ আমাদের এখন ফেরত দিতে হচ্ছে। দেখেন, আমাদের ঋণের, দেশি এবং বিদেশি মিলে ঋণের এই যে ডেট এর পরিমাণ, এটা জিডিপির 38%। এখন আইএমএফের যে থ্রেশহোল্ড রিস্কের, মানে ডেট সাস্টেনেবিলিটির যে একটা থ্রেশহোল্ড আছে 55%, সেটার অনেক নিচে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এটা বাড়ছে। ঋণ পরিশোধের সুদের হার, এগুলোর পরিমাণ কিন্তু বাড়ছে। এবং আইএমএফের ক্যাটাগরিতে আমরা আগে ছিলাম লো রিস্ক এই ঋণ ডেট সাস্টেনেবিলিটির ক্ষেত্রে, এখন আমরা মডারেট লেভেলে এসে গেছি, অর্থাৎ সেখানেও খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ঋণ নেওয়া কোনো খারাপ বিষয় না, যতক্ষণ পর্যন্ত আমি ওই ঋণটা কাজে লাগাতে পারছি প্রোডাক্টিভলি, উইদাউট এনি ওয়েস্টেজ এবং উইথ গুড গভর্নেন্স, এবং সেটার মাধ্যমে আমরা কর্মসংস্থান করতে পারছি, অবকাঠামোর উন্নয়ন করতে পারছি, এগুলো। এবং ঋণটা ফেরত দেওয়ার মতো সক্ষমতাটা আমরা জেনারেট করতে পারছি কিনা। আমাদের কর আদায় খুব কম, অভ্যন্তরীণ সম্পদ আহরণ খুব কম, আবার আমাদের যে
ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেটাও কিন্তু কমে গেছে, সেটাও কিন্তু বাড়ছে না। তো এইগুলো যদি স্টেডি থাকে তাহলে ঋণ নেওয়াটা কোনো সমস্যা না। তো এখন আমি আরেকটা বিষয়ে যাচ্ছি, খাতওয়ারি বরাদ্দের কথা এটা বলি আমি শেষ করব। যে আমরা দেখছি যে শুনতে পাচ্ছি এবং পত্রপত্রিকায় পড়ছি যে সামাজিক খাতে বরাদ্দের বাড়বে এবং একটা টেন্ডেন্সি, একটা প্রবণতা আমরা দেখছি যে একটা ওয়েলফেয়ার এনহ্যান্সিং একটা ফিলসফি মনে হয় এটার পিছনে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা এগুলোতে বাড়বে, কারণ আমরা এতদিন দেখেছি যে ভৌত অবকাঠামোতে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে, সামাজিক অবকাঠামো একদম নেগলেক্টেড। তো সেখানে বাড়বে, কিন্তু এখানেও আবার সেই সুশাসনের সাথে ব্যয় এবং দক্ষতার সাথে ব্যয় করার বিষয়টা রয়েছে। আগে তো বরাদ্দ কম ছিল, সেটাও কিন্তু বাস্তবায়ন হতো না, সেটাও টাকা ফেরত যেত। এখন বাড়লে আমি সেই বাড়তি অর্থটা ব্যয় করার মতো সক্ষমতাটাকে আমরা অর্জন করতে পেরেছি এই মুহূর্তে? না। আগামী 1 বছরে পারবো, পুরোটা পারবো না, কিন্তু পারার চেষ্টাটা করতে হবে। তা না হলে ওই বরাদ্দটা থাকবে কিন্তু অর্থটা আর ব্যয় হবে না। আবার যেই অর্থটা ব্যয় হবে সেটার আপনি রাস্তা তৈরি করবেন, তো সেই রাস্তার মধ্যে 2 দিন পর পর রাস্তা ভেঙে যাবে, আবার এটাকে মেরামত করতে হবে। স্কুলের জন্য শিক্ষা খাতে বরাদ্দ করছেন, খালি বিল্ডিং হচ্ছে। সেখানে সফট যে শিক্ষকদের কোয়ালিটি বাড়ানো, শিক্ষক নিয়োগ, তাদের যে বেতন ভাতা ইত্যাদি, তাদের ট্রেনিং, এইগুলার দিকে বেশি নজর না দিয়ে বিল্ডিং বানানোর। স্বাস্থ্য খাতেও একই অবস্থা। তো ওইগুলা যদি আমরা যতক্ষণ পর্যন্ত করতে না পারি তাহলে ওই বরাদ্দের পরিমাণটা আসলে আমাদেরকে তেমন একটা অর্থবহ হবে না, মোটেই আসলে অর্থবহ হবে না। এখন সবশেষে আমি যে 2-3টা যে বাজেটের মূল কি আমরা দেখতে চাই, সকলেই এটা প্রশ্ন করেন যে মূল কি, বলার অপেক্ষা রাখে না। আমরা বাজেটে দেখতে চাই এইবার যে মূল্যস্ফীতিটা কিভাবে নিয়ন্ত্রণ হয়। আমরা দেখছি যে বাজেট যেটা আকারটা যেটা দেখা যাচ্ছে বিরাট একটা, গত বছরের চাইতে একটা উল্লম্ফন। স্বাভাবিক হয়, যেটা বলেছি যে রাজনৈতিক সরকার, আগের বছরে ইন্টারিম গভর্নমেন্ট, তারা অরাজনৈতিক একটা, তারা কোনো রকমের একটা বাজেট করেছেন, অত বেশি ব্যয় করেননি। কিন্তু এখন যেহেতু ব্যয় বাড়ছে, অর্থাৎ কিনা এটা একটা সম্প্রসারণমূলক বাজেট হচ্ছে। কিন্তু আবার আমরা উচ্চ মূল্যস্ফীতির কারণে আমরা জানি যে এখানে সংকোচনমূলক মুদ্রানীতি আমরা ফলো করছি। তাহলে এবং সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করার পরেও কিন্তু মূল্যস্ফীতি কমছে না, খুব একটু একটু করে কমছে, খুব কম। তাহলে কি আমার এই যে সংকোচনমূলক মুদ্রানীতি এবং সম্প্রসারণমূলক রাজস্ব নীতি, এই দুটার মধ্যে তো একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে কিভাবে? তো সরকার এটা একটা চ্যালেঞ্জ যে কিভাবে তারা ব্যালেন্সটা করবেন। একটা বিষয় যে তাদের চেষ্টা করতে হবে যে চাহিদা, তো ব্যয়ের চাহিদা এটা পূরণের চেষ্টা করতে হবে, কিন্তু তার পাশাপাশি খেয়াল করতে হবে যে ব্যয়গুলি আমি কোথায় করব। আমরা দেখছি যে এখানে পরিচালন ব্যয়টা বেড়ে যাচ্ছে, উন্নয়ন ব্যয় অনেক কম, আরেকটা নিম্নমুখী, অথচ এটা রিভার্স সমানো হওয়ার কথা। সেইটা যেই ব্যয়টা আমাকে উৎপাদনমুখী কার্যক্রমে সহায়তা করবে, যেই ব্যয়টা কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে, সেখানে করতে হবে। ব্যয় করতে হবে। আমার যে মূল্যস্ফীতি যে বাড়ছে, আমাদের মূল্যস্ফীতির নেচারটা এখন কি সাপ্লাই ড্রিভেন, এখন মানে সাপ্লাই জনিত সমস্যা। এটা ডিমান্ড ড্রিভেন না যে মানুষের হাতে অনেক টাকা আছে, বাজারে যে খরচ করছে। সাপ্লাই, এটা আরও যদি সাপ্লাই, আরও বেশি পণ্য বাজারে থাকতো তাহলে কিন্তু একটা কম্পিটিশনের ভিত্তিতে একটা জায়গায় দামটা স্থিতিশীল হতো, সেটা হচ্ছে না। তো সেই জন্য আমার সাপ্লাই বাড়াতে হবে। কোথায় তাহলে খরচটা করতে হবে? খাদ্য উৎপাদনে, কৃষি খাতে, যাতে কিনা বেশি করে সাপ্লাই আসে। এবং তারপরে বিনিয়োগ যেহেতু করাতে হবে, লজিস্টিক্স, ট্রান্সপোর্ট, এনার্জি, এই সমস্ত জায়গায় কিন্তু বিনিয়োগগুলো করতে হবে যেগুলো আমাকে কংক্রিট ফলাফল দিবে। এবং যারা এই উচ্চ মূল্যস্ফীতির জন্য অভিঘাতে তারা জর্জরিত, তাদেরকেও একটা স্বস্তি দিবে। আর ওই যে স্বস্তির যে আরেকটা জায়গা, যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং ফ্যামিলি কার্ডের মতো একটা, যে এই সরকারের যে একটা সিগনেচার প্রোগ্রাম, সেইটার তো আওতা বাড়বে আস্তে আস্তে, কিন্তু সেখানেও একটা প্রশ্ন আছে যে সেগুলো সুশাসনের সাথে যার দরকার সেই যাতে আসে, এবং সেটার জন্য একটা স্বচ্ছ একটা ডেটাবেস থাকতে হবে, এবং এটা একটা সম্পূর্ণ অটোমেটেড। তারা বলেছেন, যারা সরকার পরিচালনায় আছেন, মাননীয় অর্থমন্ত্রীও বিভিন্ন জায়গায় বলেছেন যে এটার মধ্যে দুর্নীতির কোনো স্কোপ নাই, থাকবে না, এবং সেটা যাতে না থাকে, এবং দুর্নীতি যদি ধরা পড়ে সেইটা যাতে সাথে সাথে এটার একটা শাস্তিমূলক ব্যবস্থা, এক্সাম্পলারি একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে, তা না হলে এইটার ইফেক্টিভনেসটা কিন্তু হারিয়ে যায়। খরচ হতে থাকবে, অর্থ বাজারে থাকবে, কিন্তু কোনো কাজে আসবে না।